নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সংবাদপত্রে একটা খবর পড়ে মজাও লাগলো, বেশ রোমাঞ্চিতও বোধ করলাম। কলকাতার সদ্য নিযুক্ত নগরপাল শ্রী সুপ্রতিম সরকার মহাশয় রাতের কলকাতায় ছদ্মবেশ ধারণ করে ঘুরে বেড়াচ্ছেন। দুটি থানায় গিয়েছিলেন, একটি বালিগঞ্জ আর একটি রিসার্ভে পার্ক। সেখানে উপস্থিত হয়ে ছদ্মবেশে তিনি বলেছেন তার মোবাইল ফোন হারিয়ে গেছে, তিনি অভিযোগ লিখতে চান। তো সেই সময় রাতে থানায় উপস্থিত পুলিশ কর্মীরা কিভাবে অভিযোগ লিখতে হয় সেই ফর্ম তাকে দেন, তিনি সেটা পূরণ করেন। তারপর উপস্থিত পুলিশ কর্মীরা তার পরিচয় জেনে যান, তখন তারা তাকে স্যালুট করেন, যা হয় পুলিশের রীতি। অর্থাৎ সদ্য নিযুক্ত নগরপাল ছদ্মবেশে মহানগর পরিদর্শনে বেরিয়েছেন। অতীতে আমরা রাজাদের গল্প শুনতাম না, প্রজারা কেমন আছে সেটা দেখার জন্য নিশুতি রাতে রাজা ছদ্মবেশ ধারণ করে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। আবার বোধহয় সেই রাজা রানীদের যুগ ফিরে এলো বোধহয় বাংলায়। যদিও আমি ডাউটিং থমাস নই, আমি সুপ্রতিম বাবুর এই উদ্যোগকে সমর্থনই করি। তিনি কিছু করে দেখাতে চান, বেশ তো, করে দেখাতে চান। তার উদ্যোগের পিছনে যদি ভালো ভাবনা থাকে, আমি ধরে নিলাম ভালো ভাবনা আছে, তাহলে তো সাধুবাদ জানাবই। কিন্তু সুপ্রতিম বাবুকে একটা কথা তো মনে করিয়ে দিতে চাই, ওই বালিগঞ্জ থানাতেই তো আপনি গেছিলেন, তার থেকে ঢিলছোড়া দূরত্বে ওই পঞ্চাননতলা, ওই কাকলিয়া রোড, ওই জায়গাতে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে রাত ভোর বোমাবাজি, ইট বৃষ্টি হয়েছে। 14-15 জনকে গ্রেপ্তার করেছেন, কিন্তু নাটের গরু কোথায় সুপ্রতিম বাবু? সোনা পাপ্পু। আপনি বলেছিলেন না কাউকে রেয়াত করা হবে না, আইন আইনের পথে চলবে। 8 দিন 9 দিন পেরিয়ে গেল, এখনো সোনা পাপ্পু অধরা কেন সুপ্রতিম বাবু? কেন তাকে ধরছেন না? বাধাটা কোথায়? প্রভাবশালীদের বাধা? সেই জন্য আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন? এই প্রশ্নের জবাব চায় নগরবাসী। যাই হোক, আপনি যখন চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করবার জন্য রাতের কলকাতায় ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন, তাতে বেশ ভালোই লাগলো। আমি আবার বললাম, আমি ডাউটিং থমাস নই, আমি বিশ্বাস করি আপনার সদিচ্ছা আছে। এই সদিচ্ছা এখন খাতায় কলমে প্রয়োগ করার পরীক্ষাই কিন্তু আপনার। এটা হচ্ছে একটা ছবি। আর একটা ছবি কি, 9 ফেব্রুয়ারি সকাল বেলায় বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের একটা ভিডিও দেখলাম। এই ভিডিওটা খুব তাৎপর্যপূর্ণ। সুমন বাবু যেটা বলেছেন আমি সেটাই বলছি। রাজীব কুমার কোথায়? রাজ্য পুলিশের মহানির্দেশক হিসাবে 31শে জানুয়ারি রাজীব কুমার অবসর নিয়েছেন। সুমন বাবু দাবি করেছেন যে তিনি ইথিওপিয়া গেছেন, সেখান থেকে নাকি তিনি আমেরিকা চলে যেতে পারেন, কারণ আমেরিকাতে বোধহয় তার পুত্র কর্মরত। দেখুন, একজন পুলিশ কর্তা, ওরকম উচ্চপদস্থ পুলিশ কর্তা, দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, চাপের মুখে কাজ করেছেন, বঙ্গেশ্বরীর নির্দেশ একেবারে অক্ষরে অক্ষরে পালন করেছেন। এখন অবসর নেওয়ার পরে হাতে হয়তো কিছুটা সময় আছে, তাই তিনি তার ছেলের কাছে গিয়েছেন। এর মধ্যে কোনো আলাদা কোনো তাৎপর্য কিন্তু নেই। আবার একই সঙ্গে আছে কি সেই তাৎপর্য, যে সুপ্রিম কোর্টে ইডির ওই যে মামলা, সেটা শুনানি। অতীতেও রাজীব কুমার 19 দিন অন্তরিত ছিলেন ফেব্রুয়ারি মাসে 2019 সালে, যখন সারদা মামলার তদন্তে সিবিআই তার সরকারি বাসভবনে হানা দিয়েছিল।
মুখ্যমন্ত্রী চলে গিয়েছিলেন, তারপর ডোরিনা ক্রসিং এ মুখ্যমন্ত্রীর অবস্থান, তারপর রাজীব কুমার টানা 19 দিন অন্তরিত ছিলেন। খবরের কাগজে, টিভি চ্যানেলে তখন ওটাই খবর, বিভিন্ন হোটেলে, বিভিন্ন জায়গায় সিবিআই তল্লাশি চালাচ্ছে, রাজীব কুমারের দেখা নেই। তারপর হঠাৎ করে একদিন আলিপুর আদালতে উপস্থিত হয়ে তিনি জামিন নেন, তারপর লোকচক্ষুর সামনে আসেন। সেই রাজীব কুমার 1 ফেব্রুয়ারি হঠাৎ করে রাজ্য ছাড়লেন, দেশ ছাড়লেন, এর কি কোনো তাৎপর্য আছে? দেখুন, সব সময় কিন্তু 2+2 = 4 হয় না। অনেক সময় 2+2 = 5ও হয়, 7ও হয়। আচ্ছা, মনোজ পান্ত অবসর নেওয়ার পর সঙ্গে সঙ্গে আর একটা পদে আসীন হলেন, মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি। আলাপন বন্দ্যোপাধ্যায় হয়েছেন, হরিকৃষ্ণ দ্বিবেদী হয়েছেন, মনোজ মালভিয়া হয়েছেন, কিন্তু রাজীব কুমার এখনো পর্যন্ত রিটায়ারমেন্টের পরে কোনো সরকারি পদে আসীন হয়েছেন এই রকম খবর কিন্তু আমার কাছে অন্তত নেই। যতদূর জানি রাজীব কুমার কোনো সরকারি পদে এখনো আসীন হননি। এর দুটো ব্যাখ্যা হতে পারে। এক, মুখ্যমন্ত্রী তাকে পোস্ট রিটায়ারমেন্ট কোনো পদের জন্য বিবেচনা করেননি। 2, মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন, রাজীব কুমার প্রত্যাখ্যান করেছেন। এর বাইরে তো কিছু হবে না। 3, মেসি কাণ্ডের পর ওই যে তদন্ত কমিটি হলো না, প্রাক্তন বিচারপতি অসীম বাবুর নেতৃত্বে, সেখানে রাজীব কুমারকে কারণ দর্শানোর নোটিশ সার্ভ করা হয়েছিল। যে রাজীব কুমার দিদিমণির অত্যন্ত ঘনিষ্ঠ বলে সবাই জানতেন, অবসরের মাস 3 আগে মেসি কাণ্ডে তাকে শোকজ করা, এটা কিন্তু খুব সহজভাবে বিষয়টা আমি অন্তত দেখতে পাচ্ছি না। আমি রাজীব কুমারের অত্যন্ত ঘনিষ্ঠ এক ভদ্রলোককে টেলিফোন করেছিলাম, যে ভদ্রলোকের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ। ফোনটা বেঁচে গেল, কিন্তু ভদ্রলোক আমাকে রিং ব্যাক করবেন। এই প্রতিবেদন যখন রেকর্ড করছি, ভদ্রলোক তখনও আমাকে রিং ব্যাক করেননি, মিস কল দেখে। তার কাছে আমি জানতে চাইব, যখনই আমার সঙ্গে তার কথা হবে, পরে যে কোনো প্রতিবেদনে আমি বিষয়টা আপনাদের সামনে জানাবো, যদি ভদ্রলোকের সঙ্গে আমার কথা হয়, যে রাজীব কুমারের হঠাৎ দেশান্তরী হওয়ার পিছনের কারণটা কি। এটা নিছকে কি পারিবারিক দায়িত্ব, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? সেই জন্য আমি একটু মজা করেই আজকে শিরোনামটা করেছি, পাখি কি এবার উড়ে গেল? দেখুন, বঙ্গ রাজনীতি যে জায়গায় দাঁড়িয়ে আছে, ঘটনার ঘনঘটা প্রতিদিন, ঘাত প্রতিঘাত চলছে। এসআইআর এর শুনানির সময়সীমা অন্তত 7 দিন বাড়বে, তারপর হয়তো কমিশন নির্ভুল পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করবে। আমি আশাবাদী প্রকাশ করবে, কিন্তু করবেই বা করতে পারবেই এই গ্যারান্টি কিন্তু দেওয়া যাচ্ছে না। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য আবার বলেছেন, নো এসআইআর, নো ভোট। এবং চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি তা নিজের চোখে দেখার জন্য তিনি কিন্তু আবেদন জানিয়েছেন। দেখুন, জ্ঞানেশ ভারতী এসছেন, আরো অনেক আধিকারিক এসছেন কমিশনে, কিন্তু এখনো পর্যন্ত সিইসির পা এই মাটিতে পড়েনি, বঙ্গের মাটিতে পড়েনি। যে এসআইআর নিয়ে এত বিতর্ক, আদালতে মামলা চলছে, সেই এসআইআর কে কেন্দ্র করে সিইসির অন্তত একবার পশ্চিমবঙ্গের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখা প্রয়োজন বলে অন্তত আমার মনে হয়। তা শ্রমিকবাবু যে দাবি করেছেন, সেই দাবিকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। দেখুন, দিদিমণির বাধ্য হয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে 8,500 B2 পদমর্যাদার অফিসারের নাম সুপ্রিম কোর্টে 9 তারিখে জমা পড়বে। আচ্ছা, এতদিন দেননি কেন?
এতদিন দিলে বাইরের রাজ্য থেকে তো ওই মাইক্রো অবজারভারদের আনার প্রয়োজন হতো না। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামের যে বানানের এদিক ওদিক হচ্ছে সেগুলো অনেক সহজে মিটে যেতে পারত। আপনি শেষ প্রহরে 8,500 B2 পদমর্যাদার আধিকারিকের নাম পাঠালেন যখন এসআইআর কার্যত অন্তিম চরণে। আচ্ছা, এই আধিকারিকদের তো ন্যূনতম প্রশিক্ষণ দিতে হবে। তারা কবে প্রশিক্ষণ নেবেন, কবে কাজ করবেন, দায়িত্ব সামলাবেন, ততদিনে তো এসআইআর প্রক্রিয়াই সমাপন হয়ে যাবে। আগে যদি দিদিমণি কমিশনের অনুরোধকে রাখতেন তাহলে এতটা কি জল ঘোলা হতো, এত কি রাজনৈতিক চর্চা হতো, সুপ্রিম কোর্টে কি এত সওয়াল জবাবের প্রয়োজন হতো? দিদিমণি কিন্তু সেটা, কমিশন 1,000 জন ডেটা এন্ট্রি অপারেটর চেয়েছিল, অনেকবার চেয়েছিল, দিদিমণি দেননি। আচ্ছা, আপনি যদি শেষ প্রহরে 8,500 B2 পদমর্যাদার অফিসারকে কমিশনের কাজের জন্য পাঠাতে রাজি হন, তাহলে এতদিন ধরে দেননি কেন? গায়ের চুরি, গাজওয়ারি দেব না, কে কমিশন, আমি শেষ কথা, আমি বঙ্গেশ্বরী। 1,000 ডেটা এন্ট্রি অপারেটরকে যদি আপনি আগে দিতেন তাহলে বিএলওদের কাজের চাপ কমতো, অনেক ভুলভ্রান্তির সম্ভাবনা অঙ্কুরেই বিনাশ করা যেত। আপনি শুধু নিজের একগুয়েমি, নিজের জেদ, নিজের ইগো স্যাটিসফাই করার জন্য এই পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছেন সবাইকে। এখন সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন, কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, আপনি কমিশনের কোনো নির্দেশ মানতে চাননি। কমিশন যা যা চেয়েছে আপনি দেননি, বিলম্ব করেছেন। কমিশনের নির্দেশ মতো এফআইআর করতে চাননি। কমিশনকে না জানিয়ে রোল অবজারভারদের বদলি করেছেন। শুভেন্দুবাবু একটা অভিযোগ করেছেন যে মাননীয় মুখ্য সচিব নাকি জেলা শাসকদের ফোন করে বলেছেন যে কমিশনের কথার গুরুত্ব দিতে হবে না, কমিশন ও কিছু করতে পারবে না। শুভেন্দুবাবুর দাবি বা অভিযোগ। একই সঙ্গে শুভেন্দুবাবু এটাও বলেছেন মাননীয় মুখ্য সচিব নাকি জেলা শাসকদের ফোন করে করে বলেছেন অসাধারণ বাজেট হয়েছে, সরকারের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধী তার হাওয়া ছিল সেই হাওয়া নাকি ভোঁতা হয়ে গেছে। তাহলে মুখ্য সচিব শুভেন্দুবাবুর অভিযোগ সত্যি হয় তাহলে সরাসরি এ তো কার্যত রাজনীতিতে অংশ নেয় এবং কমিশনের নির্দেশ মানার প্রয়োজন নেই। একজন রাজ্যের মুখ্য সচিব যিনি সর্বোচ্চ আমলা, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়ম নির্দেশ মানতে জেলা শাসকদের বারণ করছেন, তো সাংবিধানিক সংকট। শুভেন্দুবাবুর দাবি, আমি সত্যি মিথ্যা জানি না, শুভেন্দুবাবু বলেছেন তার কাছে নাকি প্রমাণ আছে, ঠিক আছে, আছে, উনি নিশ্চয়ই জানাবেন সময় মতো, কিন্তু এই অভিযোগটা তো উঠেছে। তাহলে একজন মুখ্য সচিব যিনি রাজ্য প্রশাসনের সর্বোচ্চ আমলা, তিনি যদি জেলা শাসকদের ফোন করে এই ধরনের নির্দেশ দেন, সেটা কমিশনের কর্তৃত্বকে কার্যত চ্যালেঞ্জ করে। কমিশনকে জেগে ঘুমাবে। দেখুন, শুধু চিঠি পাঠিয়ে অমুক তারিখে অমুক সময়ের মধ্যে জানান এটা বললে হবে না, অর্থবহ পদক্ষেপ নিতে হবে। তবে হ্যাঁ, একটা কমিশন নিয়েছে, সেটা হচ্ছে রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ মিনা, তাকে কিন্তু সেন্ট্রাল অবজারভার হতে হচ্ছে। অনেকে বলছিলেন যে স্বরাষ্ট্র সচিবকে কেন ডাকা হলো, এর তো কোনো আগে তো কোনো এরকম ছিল না, উদাহরণ নেই। আমাদের যিনি স্বরাষ্ট্র সচিব তিনি পদমর্যাদায় কিন্তু সচিব পদমর্যাদার অফিসার, যতদূর আমি জানি। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পর্যায়ের কোনো অফিসারকে নির্বাচন কমিশন কখনো এই ধরনের কাজের জন্য ডিপ্লয় করে না, কমিশন এটা মানে। কিন্তু স্বরাষ্ট্র সচিব পদমর্যাদায় সচিব পদের অফিসার বলে কমিশন এই সিদ্ধান্তটা নিয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এসআইআর নিয়ে যে এত ঘটনার ঘনঘটা, শাসক একেবারে যে কোনো মৃত্যু দুঃখজনক, একটা মৃত্যু হলে তার সঙ্গে এসআইআর কে লিঙ্ক করে দিচ্ছে।
আর শাসক যদি আয়নার সামনে গিয়ে দাঁড়ায় তাহলে এর দায় তারা এড়াতে পারবে? একটা নির্দেশ কমিশনের তারা বাড়েনি। যদি কমিশনের নির্দেশ মেনে সরকারি আধিকারিকদের এই এসআইআর এর কাজে আগে থেকে তারা নিয়োগ করত, তাহলে এই বলছি মানুষের এই দুর্ভোগ দুর্গতি হতো না। এর দায় সমানভাবে রাজ্য সরকারের। কমিশনকে যেমন আরো অনেক পরিকল্পনা করে নামতে হতো, রাজ্য সরকারের অসহযোগিতাও এসআইআর প্রক্রিয়া নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি তার জন্য তাই। একেবারে পরিষ্কার, এর মধ্যে কোনো ইপস কোনো বাট কিচ্ছু নেই, জলের মতো সত্যি, জলবৎ তরল। কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা যে রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক কি অবসরের পরে কোনো সরকারি পদে উপদেষ্টা হিসাবে আসীন হচ্ছেন? এখনো পর্যন্ত তার পদপ্রাপ্তির কোনো খবর আমাদের কাছে নেই। হয় তিনি পদ স্বীকারে অসম্মত হয়েছেন, না হলে তাকে কোনো প্রস্তাবই দেওয়া হয়নি। 1 ফেব্রুয়ারি তিনি যে হঠাৎ করে দেশান্তরী হলেন, এটা নিয়েও জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে তিনি ইথিওপিয়ার রাজধানীতে গেছেন, তারপর কোথায় যাবেন, কি করবেন, কবে ফিরবেন সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কিন্তু যখন সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ মামলার শুনানি, ঠিক তার আগেই রাজীব কুমারের দেশান্তরী হওয়া বিভিন্ন মহলে অনেক প্রশ্ন উস্কে দিচ্ছে, অনেক সম্ভাবনা নিয়েও কিন্তু আলাপ আলোচনা চলছে। তবে আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, রাজীব কুমার তার ছেলের কাছেই গেছেন, দীর্ঘ কর্মজীবনের পর ছুটি পেয়েছেন, সেই ছুটি কাটাতে গেছেন। যেহেতু রাজীব কুমার আর বিতর্ক কার্যত সমর্থক, এবং সুপ্রিম কোর্টে যখন আইপ্যাক মামলার শুনানি, রাজীব কুমার নিজেও হলফনামা দিয়েছেন, ইডি তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, সেই মামলার শুনানির আগে তার হঠাৎ করে দেশ ছেড়ে যাওয়া, যে কারণেই হোক না কেন, জল্পনা বিতর্ক কিন্তু থামবে না। প্রতিবেদনের শুরুতে বলেছিলাম রাজীব কুমারের একজন বিশ্বস্ত, মানে বিশ্বস্ত বলার খুব ঘনিষ্ঠ একজন, তাকে ফোন করেছিলাম রাজীব কুমারের ওয়্যারঅ্যাবাউট সম্পর্কে। তা এই প্রতিবেদন চলাকালীনই তার একটা ফোন আসলো, তো আমি ফোন করলাম, তিনি বললেন না না, তার কাছেও কোনো এ ধরনের কোনো খবরাখবর নেই, কোথায় গেছেন, কেন গেছেন। শুধু তিনি বললেন রাজীব নাকি বলেছিলেন ঘনিষ্ঠ মহলে যে অবসরের পর তিনি আর কোনো সরকারি পদে থাকতে চান না। একই সঙ্গে সেই ভদ্রলোক বললেন, আপনারা যেভাবে রাজীব কুমারকে প্রজেক্ট করেন, রাজীব কুমার কিন্তু সেরকম মানুষ নন। ফোর্সের মধ্যে তার তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা এবং খুবই উপকারী মানুষ হিসাবে তার একটা গ্রহণযোগ্যতা ফোর্সের সর্বস্তরে আছে। এটা আমি আগেও শুনেছি, কারণ বহু পুলিশ আধিকারিকদের সঙ্গে বিভিন্ন সময়ে কথা বলেছি। রাজীব কুমারকে বস হিসাবে পেয়ে তারা কিন্তু খুবই খুশি ছিলেন। দেখা যাক কি দাঁড়ায় শেষ পর্যন্ত। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.